আমাদের এশিয়া কাপের ক্যাম্প এখনো শুরু হয় নাই। ক্যাম্প হওয়ার আগে আরো অনেক কিছু বাকি আছে এবং ক্যাম্পের ভেতরেও অনেক কিছু নতুন হবে। ইতিমধ্যে পাওয়ার হিটিং কোচ চলে আসছেন, মনোবিদ আসতেছেন। তারপরও, তারপরও সবার চোখ চলে গেছে আসলে এশিয়া কাপে। এশিয়া কাপে আমরা কেমন করব? এশিয়া কাপে কি হবে? এসব তো আছেই। পাশাপাশি একটা বড় আলোচনা হচ্ছে এশিয়া কাপের আমাদের দলটা কেমন হবে? সেই আলোচনায় আমার মনে হয় যে খুব বেশি আসলে হইচই করার বা নাড়াচাড়া করার সুযোগ আছে। কারণ আমাদের টিমটা যত সমালোচনা করি, গত বেশ কিছুদিন ধরে যেহেতু একসাথে খেলতেছে, এইটাতে খুব বেশি হাত দেওয়ার সুযোগ নাই। আর এটাও সত্যি যে আমরা টি-টোয়েন্টির এই মুহূর্তে যে বেস্ট অ্যাভেইলেবল টিমটা, সেটা খুব কাছাকাছি আছি। খুব কাছাকাছি আছি। হয়তো ২-৩ টা জায়গায় আপনি সুই ফোটাতে পারেন। সেই ২-৩ টা জায়গার মধ্যে একটা জায়গায় সুই ফোটানো খুব জরুরি। সেটা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। আমাদের হচ্ছে নাইমের একটা রিপ্লেসমেন্ট লাগবে। মানে নাইমকে নেওয়া হচ্ছিল তো আসলে ব্যাকআপ ওপেনার হিসেবে। সেজন্য নাইমকে দারুণভাবে ট্রাইও করা হচ্ছে। এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, তারপরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ কিভাবে ট্রাই করা হচ্ছে? একটা দারুণ রোটেশন পলিসিতে। মানে আমাদের ২ ওপেনার তো ফিক্স। ইমন এবং তামিম। এটা তো একটা সিরিয়াস টুর্নামেন্টে যাওয়ার পরে আর আমরা এক্সপেরিমেন্ট করব না। ওখানে তো ওই ২ ওপেনার ফিক্স থাকবে। কিন্তু থার্ড ওপেনার হিসাবে নাইম যাতে যথেষ্ট এক্সপোজার পায়, সেইজন্যই এই ২ সিরিজেই ১ ম্যাচ তামিমকে রাখা হয়েছে, সঙ্গে নাইম। ১ ম্যাচ ইমনকে রাখা হয়েছে, সঙ্গে নাইম। মানে নাইম যথেষ্ট চান্স পাইছে। চান্স পাওয়ার পরেও দুঃখজনকভাবে এই মুহূর্তে ও যে আবার রেডি, এটা প্রুভ করতে পারে নাই। আমি বলতেছি না নাইমকে একদম বাদ দিয়ে দেন, ওর দিকে আর ফিরেও তাকাবেন না। কে জানে ৬ মাস পরেই আবার ও রেডি হয়ে যেতে পারে। তার মানে আমাদের নাইমের একটা রিপ্লেসমেন্ট লাগবে। আরো একটা জিনিস লাগবে আসলে। একটু আমাদের আরেকটু সাহসী হইতে হবে। সেটা হচ্ছে হৃদয়ের জায়গায় আমাদের একটু আক্রমণাত্মক একজন ব্যাটসম্যান লাগবে। মানে হৃদয় খেলতেছে আসলে ওয়ানডে স্টাইলে ৩ নাম্বার বা ৪ নাম্বার ব্যাটসম্যানের মতো করে। মানে ওই যে সাকিবের কথাটা বারবার বলতে হয় যে টি-টোয়েন্টি তে আসলে মিডল অর্ডার বলে কিছু নাই। কিন্তু হৃদয় খেলে ক্লাসিক মিডল অর্ডার স্টাইলে। ওই জিনিসটা টি-টোয়েন্টি তে চলবে না। মানে ওর পজিশনেও যে যাবে তাকেও পিটায়ে খেলতে হবে। পাওয়ার হিট করতে হবে। তার মানে আমাদের ২ টো ক্যারেক্টার লাগবে দৃশ্যত। সেখানে একটা দারুণ সমাধান হতে পারে আমাদের সাইফ হাসান। সাইফ হাসানকে অনেকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন বেশ কিছুদিন আগে এবং ওপেনার ছিল বলে ওকে অন্য জায়গায় বিবেচনাও করা যাচ্ছিল না। কিন্তু সাইফ হাসান গত ২-৩ সিজন ধরে সে নিজেকে এত বৈচিত্র্যময় করছে এবং এত অসাধারণ উন্নতি হইছে এই ছেলেটার যে সাইফ হাসানকে আমরা এই ২ কারণেই দলে নিতে পারি। এক হচ্ছে ব্যাকআপ ওপেনার, ২ হচ্ছে হৃদয়ের জায়গাটা নেওয়া। কিরকম? ১ম এ ব্যাকআপ ওপেনারের তো ব্যাখ্যার দরকার নেই। ও তো আ পুরনো ওপেনার। ফলে ওর ব্যাপারে আর ব্যাখ্যার দরকার কি আছে? কিন্তু সে ৩ নাম্বারে কি করে হৃদয়ের জায়গাটা নিতে পারে সেটা হচ্ছে তার সাম্প্রতিক খেলা দেখলে বুঝবেন। সে গত সিজন ১.৫ ধরে অ্যাকচুয়ালি ৩-৪ এই খেলতেছে। সে বুঝছে যে ওপেনিং জায়গাটা তার কোনো কারণে ছাড়তে হচ্ছে এবং ৩-৪ এ সে দারুণ ব্যাটিং করতেছে। আপনি যদি এবার বিপিএল এর দিকে দেখেন, এবার বিপিএল এ সে ৩০০ র উপরে রান করছে। 130 র কাছাকাছি স্ট্রাইক রেটে এবং 130 স্ট্রাইক রেটটা ঠিক ওকে বুঝাতে পারে না। আর কয়েকটা ইনিংসে ও একটু ফল ডাউন করছে। যেজন্য এই ইনিংসে স্ট্রাইক রেটটা টোটাল স্ট্রাইক রেটটা একটু ফল করে গেছে। নতুবা সে দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলছে, দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলছে। ইভেন এই যে রংপুর রাইডার্স ইয়েতে জিএসএল এ ভালো করলো, ফাইনাল পর্যন্ত গেল, ওখানেও এই ছেলেটার ভালো একটা অবদান আছে। ফাইনালেও মনে হয় ভালো একটা স্কোর করছে। এছাড়া ওর একটা দারুণ উন্নতি হয়েছে বোলিংয়ে। টি-টোয়েন্টির যে বোলিংটা এইটা সাইফ হাসান শিখে ফেলছে। কিরকম? ও তো স্পিনার হিসাবে পার্ট টাইম বোলার তো। পার্ট টাইম বোলার হিসাবে ওকে বল করতে হবে মিডল ওভারে। যতই বলি একটা মিডল ওভার তো আছে টি-টোয়েন্টিতে। ওই মিডল ওভারে কি সুন্দর রান চেক দেওয়া বোলিংটা শিখে ফেলছে সে। মানে সে মোটামুটি ৬-৭ ইকোনমিতে বল করে যায়। কখনো, কখনো ৩ টা, ২ টা, ১ টা উইকেট পায়, কোনোদিন পায় না। কিচ্ছু যায় আসে না। আমাদের অনেকগুলো পার্ট টাইম অপশন বাড়তেছে তাহলে। সাইফকে যদি আমরা দলে নেই, এবার আপনি চিন্তা করেন সাইফ ৩-৪ এ খেলতে শিখে গেছে। ওপেনিং তার পুরনো জায়গা, দারুণ বোলিং করে। ও আরেকটা জিনিস বলা হয় নাই। সেটা হচ্ছে সাইফ বাই বর্ন অসাধারণ অ্যাথলেট। বাই বর্ন। ফলে সে মাঠে থাকা মানে মোটামুটি টি-টোয়েন্টি তেও ১০-১৫ রান আপনি আটকায় ফেলবেন। এত সুন্দর অ্যাথলেট ফিল্ডার সে। ফলে সে আসলে একটা ওই যে সেই টার্মটা আবার বলি, রেডি প্রোডাক্ট টি-টোয়েন্টির জন্য এই মুহূর্তে। ফলে সাইফকে আমার মনে হয় যেকোনো মূল্যে এশিয়া কাপের দলে ঢুকানো দরকার। সেটার জায়গাটা তো রেডিই আছে। নাইম সরে যাবে, টাইম স্কোয়াডের বাইরে চলে যাবে, ঢুকবে সাইফ এবং সাইফ আমি মনে করি অ্যাকচুয়ালি 11 এই ঢুকে যাওয়া উচিত।
11 এই ঢুকে পড়বে হৃদয়ের জায়গায়। হ্যাঁ, হৃদয়কে আপনি স্কোয়াডে রাখতে পারেন, নাও রাখতে পারেন। এখানে আপনার হাতে আরেকটা অপশন আছে। আপনি চাইলে হৃদয়কে রাখতে পারেন। যেহেতু সে রানের মধ্যেই তো আছে। এখন হৃদয়ের জায়গায় ভেবে দেখেন আপনি যে, আমার স্ট্রাইক রেটটা একটু পুয়ার তাই বলে আমাকে একদম স্কোয়াডের বাইরে বের করে দিলে, সে কাপটাই খেলতে দিল না। ওকে, আপনি তাকে স্কোয়াডে রাখেন। যদি সেভাবে ভাবেন। আর যদি ভাবেন যে, না আমরা একটু বেশি রেভলিউশনারি হব, একদম আপাতত হৃদয়ের যে স্টাইল, এই স্টাইলে ওকে স্কোয়াডেই রাখবো না। তাহলে এখানে আপনার হাতে আরেকটা দারুণ অপশন আছে। সেটা হচ্ছে ইরফান, নুরুল হাসান, সোহানকে আপনি দলে নিয়ে নেন। হৃদয়কে স্কোয়াড থেকে বাইরে নিয়ে সোহান কিন্তু ওই পজিশনের জন্য না, হৃদয়ের পজিশনের জন্য না, সে ওভারঅল একটা ব্যাকআপ হিসাবে থাকবে। যদি উপরওয়ালা না করে কোনো কারণে যাকে খেলতে না পারে, তাহলে সে খেলবে। কোনো কারণে শামীম খেলতে না পারলে সে খেলবে। ইভেন এই সাইফদের কেউ খেলতে না পারলে ব্যাটিং অর্ডারটা একটু আগায় নিয়ে তাকে লেট মিডল অর্ডারে ঢুকায় দেওয়া হবে। মানে সে তো মোটামুটি টপ অর্ডার থেকে শুরু করে লেট অর্ডার পর্যন্ত সব জায়গায় ব্যাট করতে পারবে। মানে ব্যাকআপ হিসাবে সোহানের চেয়ে ভালো তো এই মুহূর্তে কেউ নাই। আমি বলতেছি না সে যতই এই যে একটা ট্রায়াল সিরিজের মতো চলতেছে আমাদের এইচপি ভার্সাস এই দল, এখানে দুর্দান্ত ইনিংস খেলছে। তারপরে গত বিপিএলও বোধহয় ১ ওভারে ২৭ না ২৮ রান নিছে। তারপরেও এই মুহূর্তে তাকে 11 এ জায়গা দেওয়া সম্ভব না। টি-20 দলের 11 এ এই মুহূর্তে তার জায়গা নাই। কিন্তু স্কোয়াডে তো অনায়াসে আপনি নিয়ে নিতে পারেন। বোলিং এর দিকে হাত দেওয়ার তেমন কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি খালেদকে আপনি যথেষ্ট সুযোগে রাখতেন এই ট্রায়াল সিরিজ-টিরিজ খেলতো, তাহলে খালেদও হয়তো বিবেচনার মধ্যে থাকতে পারত। সেটা করতে পারত, কিন্তু আমার মনে হয় না যে বোলিং এ ছাড়া কোথাও হাত দেওয়া উচিত হবে। ইভেন খালেদকে নিয়েও না। বোলিং তো মনে হয় একটা এমনিতেই কমাতে হবে। আমাদের তো বোধহয় স্কোয়াড সদস্য একটা কমাইতে হবে। ফলে বোলিং এ আমার মনে হয় এমনিতেই আমরা একটা বিপক্ষে পড়ব যে কাকে ছেড়ে কাকে রেখে যেতে হবে। বাকি টিম ঠিকই আছে। সর্বোচ্চ যেটা করা যেতে পারে হৃদয়ের বদলে সোহানকে ঢোকানো, আর নাইমের বদলে সাইফকে ঢোকানো, এটা ফরজ। একেবা এ এটা একেবারে করতেই হবে। এ ব্যাপারে কোনো দ্বিধা রাখা চলবে না। এই মোটামুটি আমাদের এশিয়া কাপের টিম হওয়া উচিত। এবং সাইফের ক্ষেত্রে লাস্ট যেটা বলি সেটা হচ্ছে যে সাইফ কিন্তু এই ট্রায়াল সিরিজটাতেও দারুণ করছে। ট্রায়াল সিরিজ আমি বলতেছি অ্যাকচুয়ালি কি একটা নামে খেলতেছে, চিটাগাং এ একটা সিরিজ চলতেছে। ওটা বোধহয় ৩ টা ম্যাচ হয়ে গেছে এইচপি ভার্সাস এ দল। ওখানে লাস্ট ম্যাচেও সে 40 অড একটা ইনিংস খেলছে 20 বলে। মানে সে রান এবং ওই বোলিং এর ছন্দের মধ্যেই আছে। ফলে সাইফ ডিজার্ভ, তার চেয়েও বড় কথা আমাদের সাইফকে দরকার এই মুহূর্তে। এশিয়া কাপের দল নিয়ে আমার মনে হয় এর চেয়ে বেশি আলোচনা এই মুহূর্তে করার দরকার নেই, এবং ওই যেটা বললাম বেশি নাড়াচাড়া করা, বেশি সুই ফোটানো, এটা এই মুহূর্তে দলের ঠিক হবে না। কারণ দল একটু সেটেলড আছে। অবস্থায় এই ১ টা ২ টো চেঞ্জই আমার মনে হয় যথেষ্ট। সেই চেঞ্জ দেখার অপেক্ষায় থাকলাম, তার চেয়ে বেশি অপেক্ষায় থাকলাম পাওয়ার হিটিং কোচ আসতেছেন, উনি কতদূর কি করেন সেটার জন্য। পাওয়ার হিটিং কোচের জন্য শুভেচ্ছা থাকলো, বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা।